My dear students, welcome to this video. আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব ক্লাস 12 তোমাদের এই সিলেবাসের একটা পোয়েট্রি, দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কেটস। তাহলে চলো প্রথমে আমরা কবিতাটি পড়ে নিই একবার। তোমরাও বইটা কাছে রাখো আর পড়ো, কেয়ারফুলি শোনো। The poetry of earth is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new mown meat, that is the grasshopper. He takes the lead in summer's luxury he has never done with his delights. For when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. The poetry of earth is ceasing never. On a lone winter evening, when the frost has wrought a silence, from the stove there shrills the cricket's song. In warm, increasing ever, and seems to one in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. তো দেখো এই কবিতার মধ্যে এই কবিতার যে বিষয়গুলো আমরা এই ভিডিওতে কভার করব সেটা হলো কবির পরিচিতি, কবির সম্পর্কে আমরা একটু জেনে নেব, তারপর কবিতার ধরন জানবো, তারপর টাইটেল নিয়ে আলোচনা করবো, আর এক একটা শব্দ ধরে ধরে আমরা আলোচনা করব। জন কিটস নিয়ে আমরা একটু জেনে নিই কি বলছে। জন কিটস ওয়াজ আ নোটেড পোয়েট অফ দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট। তো ইংলিশের যে রোম্যান্টিক যুগের একজন বিখ্যাত কবি ছিলেন জন কিটস। রোম্যান্টিক যুগ নিয়ে একটু ধারণা দিয়ে দিই। রোম্যান্টিক যুগ ছিল এক শৈল্পিক, সাহিত্যিক, বাদ্যযন্ত্র এবং বৌদ্ধিক ক্রমবিকাশের স্তর, যা ইউরোপে শুরু হয়েছিল 18 শতকের শেষের দিকে। আচ্ছা, এবার দেখো এই রোম্যান্টিক যুগের কয়েকজন বিখ্যাত কবিদের নাম আমরা ইংলিশ লিটারেচারে সবসময়ই পাবো, তোমরা জেনে রাখো তাহলে ভালো হবে। হচ্ছে এস.টি. কলারিজ, পি.বি. শেলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস, লর্ড বাইরন। আচ্ছা, এনাদের মধ্যে এই জন কিটস, ইনি কলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের পরে আসা রোমান্টিক কবিদের দ্বিতীয় প্রজন্মের ছিলেন। আচ্ছা, এবার দেখো এই কবিদের মধ্যে এই জন কিটস যার জন্য বিখ্যাত সেটা হলো ওনার ভিভিড ইমেজারি। দেখো, হি ইজ নোন ফর হিজ ভিভিড ইমেজারি উইচ আর নোটেড ফর দেয়ার সেন্সুয়াস অ্যাপিল। অর্থাৎ জন কিটস নিজের কবিতার মধ্যে এমন ধরনের শব্দ ইউজ করতেন যে শব্দগুলিকে শুনলেই আমাদের চোখে একটা জীবন্ত ছবি ভেসে উঠত। ওনার কবিতা পড়লেই মনে হতো যেন আমরা খোলা প্রকৃতিতে চলে এসেছি। যেমন খোলা প্রকৃতিতে দাঁড়িয়ে থাকলে আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সেই প্রকৃতিকে, সেই প্রকৃতির গন্ধ, রূপ, স্পর্শকে অনুভব করতে পারি, ঠিক সেইভাবে ওনার কবিতার মাধ্যমে সেরকম ফিলিং কিন্তু আমাদের হয়। এই প্রাণবন্ত চিত্রের জন্য আর তাদের সংবেদনশীল আবেদনগুলির জন্য কিন্তু উনি বিখ্যাত। আচ্ছা, তার লেখা কয়েকটা কবিতার নাম এখানে দেওয়া আছে। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর অড টু এ নাইটিঙ্গেল, হাইপ্যারিয়ন ও ইজাবেলা। ঠিক আছে, টাইপ অফ পোয়েম, এটা কী ধরনের পোয়েম আমরা জেনে নিই। দিস পোয়েম ইজ এ সনেট। এবার দেখো সনেট, এই এতদিনে তোমাদের হয়তো সনেট নিয়ে আশা করি কিছু আইডিয়া হয়ে গেছে অবশ্যই। আর যদি তোমরা এই সনেট সম্পর্কে ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি এই সনেট সম্পর্কে তোমাদের একটা আলাদা ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো। এখানে কিন্তু আমি সনেট নিয়ে বেশি একদমই আলোচনা করবো না, কেননা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি যে হোয়াট ইজ সনেট। সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইন্স, আমরা সবাই জানি। আচ্ছা, এবার দেখো এখানে কি বলছে, দেয়ার আর 2 টাইপস অফ সনেটস। একটা হলো ইটালিয়ান আর পেট্রার্কান সনেট, আর ইংলিশ আর শেক্সপিয়ারিয়ান সনেট। ঠিক আছে, আচ্ছা এবার যে কবিতাটি আমরা পড়বো আজকে সেটা হচ্ছে একটা ইটালিয়ান সনেট। এটি অক্টেভ আর সেস্টেট নিয়ে গঠিত। এই অক্টেভ আর সেস্টেট কী জিনিস? এই যখন আমরা কোনো কবিতা পড়ি তো আমরা বলি না প্রথম স্ট্যান্ডা, দ্বিতীয় স্ট্যান্ডা, এরকম স্ট্যান্ডা বা স্তবক কথাটি আমরা ইউজ করি, তেমনি এই সনেটে 2টো স্তবক থাকে। প্রথম স্তবকটি অক্টেভ বলা হয়, আর সেকেন্ড স্তবকটিকে সেস্টেট বলা হয়। আচ্ছা, এবার আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি এই কবিতার টাইটেল নিয়ে। এই টাইটেল নিয়ে অ্যাকচুয়ালি একটা গল্প রয়েছে। কি গল্প? এই কবিতাটির আসলে অরিজিনাল নাম হলো অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। স্টোরিটা ছিল এরকম যে হচ্ছে এই যে গ্রাসহপার, দ্য ঘাস ফড়িং, আর যে ক্রিকেট আর ঝিঝি, এই ধরনের পতঙ্গ মানে নেচারের এমন এক ধরনের ক্রিয়েচার যেগুলির দিকে মানুষের কখনো আকর্ষণ যায় না, সাধারণত আকর্ষণ যায় না।
তো এরকম আকর্ষণহীন ক্রিয়েচার নিয়ে হচ্ছে কিডসের এক বন্ধু তাকে চ্যালেঞ্জ করেছিল যে চলো আমরা দুজনেই এই ধরনের ক্রিয়েচার নিয়ে কবিতা লিখি, দেখি কে ভালো লিখতে পারে। তো জন কিডস এটাকে সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে কবিতা লেখে, আর সেই কবিতার নাম রাখে অন দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট। আর লে হান্ট ওই কবিতাটির নাম রাখে টু দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট। কিন্তু কবিতা লেখার পরে লে হান্ট দেখেন যে মানে জন কিডস এত সুন্দর করে সেই কবিতাটি লিখেছেন, তিনি বলেন যে এর থেকে সুন্দর, মানে এর থেকে এই মানে ক্রিকেট আর গ্রাস হপারকে নিয়ে যে কবিতাগুলো হয় বা হবে, মানে কি জন কিডসের লেখার থেকে বেশি সুন্দর কেউ লিখতে পারবে না, উনি তাই বললেন। ঠিক আছে, অর্থাৎ নিখুঁত একটা কবিতা কি জন কিডস কিন্তু লিখে ফেললেন। আচ্ছা, তাহলে আমরা দেখে নিই কবিতাটি কীরকম। আচ্ছা, এই কবিতাটিকে আমরা এখন অন্য নামে পড়ব। অন দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট এই কবিতাটিকে আমরা দ্য পোয়েট্রি অফ আর্থ এরকম নামে পড়ছি আমাদের সিলেবাসে। আচ্ছা, আক্ষরিক অর্থটা দেখলে বোঝা যাবে, মানে বোঝা যাচ্ছে যে এটা মানে পৃথিবীর কবিতা বা গান। ঠিক আছে, তো পৃথিবীর কবিতা বা গান, পৃথিবীর কবিতা অর্থাৎ পৃথিবী মানে হলো এখানে নেচার, আর কবিতা মানে গান। ঠিক আছে, তো নেচারের গান, নেচারের গান কোনগুলো? এখানে নেচারের গান বলতে প্রকৃতিতে পাওয়া বিভিন্ন শব্দকে ইঙ্গিত করছে, সেটা পাখির ডাক, পশুর ডাক, পোকামাকড়ের ডাক, বাতাস, নদী নালা, এই সব মিলিয়ে যে আওয়াজগুলো হয় সেগুলোকে প্রকৃতির গান বলে এখানে বলা হয়েছে। আচ্ছা, এবার আমরা পোয়েট্রি অ্যানালাইসিসে চলে যাচ্ছি। এখানে দেখো পাশাপাশি মানে বাংলার মিনিংগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখে দেখে ভালো করে বুঝে নিতে পারবে। আচ্ছা, এবার দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এখানে দেখো, এখানে উনি চাইলে কিন্তু পোয়েট্রি না বলে উনি সং বলতে পারতেন, বা আর্থ না বলে নেচার বলতে পারতেন, সং অফ নেচার, কিন্তু এখানে তিনি এরকম করেনি। আসলে এটাই জন কিডসের স্পেশালিটি, যে উনি এত উৎকৃষ্ট মানের শব্দ কবিতার মধ্যে তিনি ইউজ করতেন যে তার কবিতাকে একদম পুরো ফার্স্ট ক্লাস লেভেলের বানিয়ে দিত। ঠিক আছে, এখানে দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ অর্থাৎ নেচারের গান ইজ নেভার ডেড, কখনো ওদের মৃত্যু হয় না, অর্থাৎ কখনো শেষ হয় না। ঠিক আছে, এটা একটা কিন্তু সিদ্ধান্ত তিনি প্রথম লাইনে ঘোষণা করে দিলেন। তিনি কি বললেন যে প্রকৃতির গান কিন্তু কখনো শেষ হয় না। এবার এই যে এনার এই যে ঘোষণা, এই ঘোষণা বা এই সিদ্ধান্তকেই কিন্তু তিনি পরের লাইনগুলোতে প্রুফ করবেন, প্রমাণ করবেন। কি বলছেন তিনি? যে when all the birds are faint with the hot sun, বলছে যে গান বলতেই আমাদের প্রথম লিস্টে কে আসবে? প্রকৃতির গান বলতে যে পাখিদেরই নাম প্রথমে আসবে না? তো এখানে তিনি বললেন যে পাখিরা যখন ফেইন্ট হয়ে যায়, ফেইন্ট অর্থাৎ ক্লান্ত হয়ে যায়। কেন ক্লান্ত হয়ে যায়? রৌদ্রের মানে এই সূর্যের প্রখর তাপে যখন পাখিরা ক্লান্ত হয়ে যায় এবং কি করে, হাইড ইন কুলিং ট্রিজ। ঠিক আছে, হ্যাঁ, মানে গাছের সেই শীতল পাতার নিচে যখন নিজেদের লুকিয়ে নেয়, অর্থাৎ সূর্যের প্রখর তাপে যখন ক্লান্ত হয়ে পাখিরা নিজের গান থামিয়ে দেয়, তখন কি হয়? A voice will run from hedge to hedge about the new born meat. ঠিক আছে, এখানে দেখো আমরা হেজ শব্দটা পাচ্ছি। হেজ অর্থাৎ ঝোপঝাড়, ঠিক আছে, আর মিড অর্থাৎ তৃণভূমি। ঠিক আছে, নিউ মর্ন মিড অর্থাৎ সদ্য কাটা তৃণভূমি, মানে লম্বা লম্বা অংশগুলোকে কেটে নেওয়া হয়েছে, এরকম তৃণভূমি আর কি। তো এরকম সদ্য কেটে দেওয়া মানে সেই তৃণভূমির চারপাশে যে ঝোপঝাড়গুলো রয়েছে, সেই ঝোপঝাড়ে এক ঝোপ থেকে আরেক ঝোপে একটা কণ্ঠস্বর কিন্তু বয়ে বেড়াচ্ছে। অর্থাৎ এই যে কবি বললেন যে প্রকৃতির গান কখনো শেষ হয় না, তো যেই পাখিরা থামিয়ে দিল, একটা কণ্ঠস্বর কিন্তু নতুন করে শোনা যাচ্ছে। তো এটা কিসের কণ্ঠস্বর? এখানে দেখো, এই কণ্ঠস্বরটাই কিন্তু গ্রাস হপারের। ঠিক আছে, দেখো বলছে দ্যাট ইজ দ্য গ্রাস হপার্স। তাহলে এই কণ্ঠস্বরটা কিসের? গ্রাস হপারের, ঘাস ফড়িংয়ের। অর্থাৎ কি, যেই পাখিরা গান থামিয়ে দিল,
প্রকৃতির গান যেহেতু কন্টিনিউ থাকে, এটাকে কন্টিনিউ কী করলো? গ্রাসহপার। ঠিক আছে, ওই গ্রাসহপারের সেই গান ওই তৃণভূমির আশেপাশে যে ঝোপঝাড়গুলো রয়েছে সেই এক ঝোপ থেকে আরেক ঝোপে বয়ে বেড়াচ্ছে। হি টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সারি। ঠিক আছে, গ্রীষ্মের প্রচণ্ড গরমে যে হচ্ছে একটা মানে যে বিলাসিতা চলছে, যে প্রকৃতির যে গান চলছিল, এবার সেই গানটিকে যেহেতু পাখিরা ক্লান্ত হয়ে গেছে, ওরা থামিয়ে দিয়েছে, তার জন্য এবার কিন্তু ঘাসফড়িং সেই দায়িত্বটাকে নিজের কাঁধে তুলে নিয়েছে। ঠিক আছে, হি টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সারি। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। ঠিক আছে, সে কিন্তু কখনো ওই আনন্দের সাথে, তার যে আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে সে যে গান গায়, সেই গান গাওয়ার কাজে কিন্তু সে কখনো টায়ার্ড হয় না, কখনো ক্লান্ত হয় না সে। ঠিক আছে, ফর when tired out with fun, he rests at ease beneath some pleasant wheat. আর যখন সে অল্প ক্লান্ত হয়ে যায় বা একটু খানিক বিরামের দরকার পড়ে, তখন সে কী করে একটা উইট মানে হচ্ছে আগাছা, প্লিজেন্ট মানে মনোরম আগাছার নিচে সে একটু বসে যায়। সে অ্যাট ইজ মানে স্বচ্ছন্দে, খুব আরামে সে একটু রেস্ট করে। ঠিক আছে, এইভাবে করে আমাদের অক্টেভ কিন্তু শেষ হয়ে গেল। অক্টেভে আমরা দেখলাম যে তিনি প্রথম লাইনে ঘোষণা করে দিয়েছিলেন যে প্রকৃতির গান কখনো শেষ হয় না, আর তিনি পরবর্তী লাইনে পরপর দেখিয়ে দিলেন যে পাখিরা যখন গান গাওয়া থামিয়ে দিল, তখন কিন্তু সেই গান গাওয়ার বা গানকে কন্টিনিউ করার দায়িত্ব ঘাসফড়িং নিজের কাঁধে তুলে নিল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো শেষটাবে আমরা কি দেখব পরের স্তবকে। প্রথম এই যে পরের নেক্সট স্ট্যান্জাতে প্রথম লাইনেও তিনি আরেকটা ঘোষণা করলেন। তিনি আরেকটা ঘোষণা কী করলেন? ওই একই, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। সিজ মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, থামিয়ে দেওয়া। ঠিক আছে, তো তিনি বলছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। প্রকৃতির গান কখনো থেমে থাকে না। ঠিক আছে, সেটা সবসময় কন্টিনিউ হয়। তো কীভাবে কন্টিনিউ হবে? দেখো মানে এই প্রচণ্ড গ্রীষ্মে প্রচণ্ড গরমে মানে এই গরম জুড়ে কিন্তু এই গ্রাসহপার এই গানটা কন্টিনিউ করলো। এবার যখন দেখো শীত আসবে, অন আ লোন উইন্টার ইভিনিং when the frost has wrought a silence, যখন এই প্রচণ্ড শীতে, একটা নির্জন শীতের সন্ধ্যায় যখন এই পুরো চারিদিকে কুয়াশা ছেয়ে যায়, এই কুয়াশাকে পার্সনিফাই করা হয়েছে। ওখানেও দেখবে আমরা অক্টেভও দেখেছিলাম যে দ্যাট ইজ দ্য গ্রাসহপার, হি টেক্স দ্য লিড। হি বলছে, গ্রাসহপারের জন্য ইট কিন্তু ব্যবহার করা হয়নি, হি কথাটা ব্যবহার করা হয়েছে। তো কীট পতঙ্গের জন্য আমরা ইট ব্যবহার করি, কিন্তু হি বলছে যেন সে মানুষ, অর্থাৎ মানুষের সাথে তুলনা করা হয়েছে কি সেই গ্রাসহপারকে। এখানে পার্সনিফিকেশন কিন্তু আমরা পাচ্ছি। আর ঠিক এখানেও দেখো সেস্টেভের ক্ষেত্রেও আমরা কি পাচ্ছি, যে একেও কিন্তু পার্সনিফাই করা হয়েছে। বলা হয়েছে যেন যে এই ফ্রস্টকেও কিন্তু পার্সনিফাই করা হয়েছে, এখানে ক্রিকেটকেও পার্সনিফাই করা হয়েছে। আচ্ছা এবার দেখো ফ্রস্ট যেন সেই নির্জন শীতের সেই সন্ধ্যায় চারিদিকে একটা নিস্তব্ধতার আবরণ বিছিয়ে দিয়েছে। যেরকম যে পুরো কুয়াশার দিনে কি হয়, মানে পুরো বরফ জমে যায়, মনে হয় যেন পুরো জায়গাটিকে মানে পুরো জায়গা জুড়ে মানে কুয়াশার বা তুষারের বরফের চাদর বিছানো আছে, এরকম মনে হয়। ঠিক আছে, আচ্ছা তার জন্য বলছে দেখো অন আ লোন উইন্টার ইভিনিং, মানে একটা নির্জন শীতের সন্ধ্যায়, when the frost has wrought a silence, যখন কুয়াশা একটা নিস্তব্ধতার আবরণ চারিদিকে বিছিয়ে দেয়, ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, মানে স্টোভ অর্থাৎ অগ্নিকুণ্ড। যেরকম আমরাও কী করি না, অনেক সময় গ্রামে দেখবে যে অনেকগুলো কাঠকে জড়ো করে কিন্তু আগুন জ্বালানো হয় আর তাপ নেয় সেখান থেকে মানুষ। ঠিক আছে, তো ওরকমভাবেই মানে বিদেশে
বিভিন্ন বাড়িতে এরকম ফায়ার প্লেস থাকে, মানে অগ্নিকুণ্ড থাকে, যেখানে মানে শীতকালে যেখান থেকে ওরা তাপ নেয়, আগুন পোহায়, তাপ, ঠিক আছে। তো এবার এই ফায়ার প্লেসের কাছ থেকে মানে ঠিক কাছের থেকে একটা কি হচ্ছে, দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সংস, মানে ক্রিকেটের মানে একটা ঝিঝির গান উচ্চ কণ্ঠে বেরিয়ে আসছে। অর্থাৎ দেখো, এই শীতকালে যখন প্রচণ্ড শীত আসাতে যখন গ্রাস হপার সে নিজের গানটা থামিয়ে দিল, এবার এই গান গাওয়ার দায়িত্বটা কে নিয়ে নিল? ক্রিকেট নিয়ে নিচ্ছে, এবার ঝিঝি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এবার ওই অগ্নিকুণ্ডেরও কাছ থেকে একটা উচ্চ কণ্ঠস্বরে কিন্তু ঝিঝির সেই আওয়াজটা কিন্তু বেরিয়ে আসছে, ঠিক আছে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং ইভার, এরকম মনে হচ্ছে যেন যত এই তাপটা বাড়ছে তত তার আওয়াজ, তার কণ্ঠস্বরটা আরও তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, আরও উঁচু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো লাস্ট দুটো লাইন, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। অর্থাৎ দেখো, তুমি এই যে একটা ইমাজিনেশন করো, এটা ভাবো যে ধরো ওই ফায়ার প্লেসের সামনে একজন মানুষ, সে শুয়ে শুয়ে আগুন পোহাচ্ছে, ঠিক আছে, তাপ নিচ্ছে। এবার এরকম করতে করতে সে তার কি হলো যে সে একটু ঘুমিয়ে পড়তে নেয়, মানে একটা তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, একটু জাগা জাগা ভাব, একটা ঘুমানো ঘুম ঘুম ভাব এরকম। আচ্ছা, তো এরকম অবস্থায় কি মনে হয়েছে দেখো, তার দ্য সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস, এরকমভাবে আগুন পোহাতে পোহাতে যে একটু এরকম করে একটু যার একটু ঝিমুনি এসেছে, তার মনে হবে যেন দ্য গ্রাস সপার্স, মানে সেই গ্রীষ্মকালের সেই ঘাস ফড়িংয়ের সেই সঙ্গীতটার কথা তার মনে পড়ে যাচ্ছে ওই ঝিঝির আওয়াজ শুনে, ঠিক আছে। যে গ্রাস মানে অ্যামাং সাম গ্রাসি হিলস, মানে কিছু মানে ওই মানে ঘাসে ঢাকা ওই পর্বত বা ওই পাহাড় থেকে যেন তার মনে হচ্ছে যে ওই ঘাস ফড়িংয়ের সঙ্গীত ভেসে আসছে। অর্থাৎ কি, যে আগুন পোহাতে পোহাতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়া মানুষের কাছে সেই ঝিঝি পোকার ডাক যখন ওর কানে যাবে, তখন মনে হবে যেন ওই তৃণভূমির থেকে ওই কচি কচি ঘাসে ঢাকা ওই পাহাড় থেকে যেন ওই গ্রীষ্মকালের সেই ঘাস ফড়িংয়ের সঙ্গীত ভেসে আসছে, ঠিক আছে। তাহলে এই কবিতা থেকে আমরা কি ইন্টারনাল মিনিং পাচ্ছি? ইন্টারনাল মিনিং আমরা এটাই পাচ্ছি, দুটো মিনিং এখানে পাই, হোপ অ্যান্ড টেনাসিটি, ঠিক আছে। এই ঘাস ফড়িং আর ঝিঝির মাধ্যমে আমরা কি পাচ্ছি, যে হোপ, মানে সমস্ত সিচুয়েশনেই যেন আমরা আশা না ছাড়ি, ঠিক আছে। প্রকৃতিতে সবসময় আনন্দের একটা জায়গা থাকেই, তো সেই জিনিসটাকে খুঁজে বার করার নামই হচ্ছে জীবন। আর টেনাসিটি অর্থাৎ নাছোড়বান্দা ভাব, মানে প্রকৃতির বিরূপতার সত্ত্বেও যখন অন্যান্য ক্রিয়েচার্সরা যখন এই প্রকৃতির বিরূপতার কারণে নিজের অ্যাক্টিভিটিগুলো থামিয়ে দিয়েছে, সেই জায়গায় এই ঘাসফড়িং বা এই ঝিঝি পোকা কিন্তু তার এই গানকে প্রকৃতির এই গানকে কন্টিনিউ করে যাচ্ছে। তো আমরাও যেন কোনো বিপরীত পরিস্থিতিতে বা কোনো নেগেটিভ সিচুয়েশনেও যেন নিজেদের লক্ষ্যকে কখনো গিভ আপ না করি, আমরা যেন একদম ডিটারমাইন্ড হয়ে নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাই। যে কোনো পরিস্থিতি আসুক জীবনে, একটা আশা নিয়ে যেন আমরা সবসময় জীবনে আনন্দকে কন্টিনিউ করি, আনন্দে থেকে নিজের লক্ষ্যে অচল অটল থাকি, ঠিক আছে। তারপর বিউটি অফ নেচার, এই কবিতাতে আমরা পাচ্ছি যে নেচার ইজ আ সোর্স অফ দ্য বিউটি, লাভ, হ্যাপিনেস অ্যান্ড ইন্সপিরেশন, ঠিক আছে। তাহলে পুরো কবিতাটিকে আরেকবার আমি রিক্যাপ করে দিচ্ছি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, প্রকৃতির এই গান কখনো শেষ হয় না। when all birds are faint with the hot sun and hide in cooling trees, যখন পাখিরা ক্লান্ত হয়ে নিজেদের মানে সূর্যের প্রখর তাপে যখন পাখিরা ক্লান্ত হয়ে নিজের গান থামিয়ে দেয় আর নিজেদেরকে গাছের নিচে লুকিয়ে নেয়, a voice will run from hedge to hedge about the new mown mead. তো ওই তৃণভূমির চারপাশে যে ঝোপঝাড়, এক ঝোপ থেকে আরেক ঝোপে একটা কণ্ঠস্বর ভেসে বেড়ায়, দ্যাট ইজ দ্য গ্রাস সপার।
সেটা হলো গ্রাস হপারের কণ্ঠস্বর। হি টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সারি। তো ওই গ্রীষ্মকালের ওই গান গাওয়ার দায়িত্বটা পাখির পরে যেন গ্রাস হপার নিজের কাঁধে তুলে নেয়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। সে কখনো ওই উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে গান গাওয়াতে কখনো সে বোর হয়ে যায় না, কখনো সে ক্লান্ত হয়ে যায় না। ফর ওয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন অল্প তার বিরামের প্রয়োজন হয়, হি রেস্ট অ্যাট ইজ, খুব স্বচ্ছন্দে খুব আরামের সাথে সে রেস্ট করে কোথায়? বিনিদ অর্থাৎ নিচে, সাম প্লিজেন্ট উইড, একটা মনোরম গাগাছার নিচে সে বিশ্রাম নেয়। অর্থাৎ গ্রীষ্মকালে কিন্তু ঘাস ফড়িংও কিন্তু তার গানটা এবার থামিয়ে দিল। এবার যেহেতু পয়েন্ট কি বলছে যে প্রকৃতির গান থেমে থাকে না, তাহলে নিশ্চয়ই সেটা কেউ না কেউ কন্টিনিউ করবে। কে কন্টিনিউ করবে দেখলাম আমরা পরের স্ট্যান্ডাতে, ঝিঝি পোকা। ঠিক আছে, তো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ সিজিং নেভার। ওই যে পোয়েট্রির প্রকৃতির গান কখনো থেমে থাকে না। অন এ লোন উইন্টার ইভিনিং, একটা নির্জন শীতের সন্ধ্যায় যখন ওই ঘাস ফড়িং নিজের গানটা থামিয়ে দিয়েছে। when the frost has wrought a silence, যখন চারিদিকে কুয়াশা একটা হচ্ছে নিস্তব্ধতার আবরণ চারিদিকে বিছিয়ে দিয়েছে, অর্থাৎ কুয়াশার কারণে যখন চারিদিকে নিস্তব্ধ হয়ে গেছে, ফ্রম দ্য স্টোভ মানে সে অগ্নিকুণ্ডের গাছ থেকে দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং। হ্যাঁ, ওই ঝিঝির একটা উচ্চ কণ্ঠস্বর ভেসে আসে, একটা গান ভেসে আসে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং ইভার, যত তাপ বাড়ছে সেজন্য আরও বেশি উঁচু গলায় গান গাওয়ার একটা প্রেরণা পাচ্ছে। অ্যান্ড সিমস টু বি ইন ড্রাউজিনেস হাফ লস্ট। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, দ্য গ্রাস হপার্স অ্যামাং সাম গ্রাসি হিলস। ওই যে অগ্নিকুণ্ডের কাছে সে আগুন পোহাতে যখন একটু তার ঝিমুনি আসে, তার কানে যখন ওই ঝিঝি পোকার যে আওয়াজ সেটা যখন কানে আসে, তখন তার মনে হবে যেন ওই এই কচি ঘাস দিয়ে ঢাকা সে তৃণভূমির মধ্য থেকে সেই গ্রীষ্মকালের সেই ঘাস ফড়িংয়ের সঙ্গীত সেটা ভেসে আসছে। ঠিক আছে, এইভাবে করে দেখো প্রকৃতির বিভিন্ন ক্রিয়েচারের মাধ্যমে প্রকৃতির মধ্যে যে আনন্দের ধারা ওটা কন্টিনিউ হতে থাকে, ওটা কখনো শেষ হয় না। ঠিক আছে, যার জন্য এটা বলা হচ্ছে, এখানে বলা হয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। আশা করি তোমরা বুঝে গেছো। যদি কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। আর তোমরা নিজেরা ওই ভিডিওটা শোনার পরে নিজেরা কবিতাকে আরও আরেকবার খুব ভালো করে পড়ো। আর যেখানে বুঝতে অসুবিধা হয়েছে বা হবে, তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো। ঠিক আছে।